আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আলম ট্রাফি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন 20 তারিখে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ওয়ানডে ম্যাচ নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা ভাবনা করা লাগতেছে শুধুমাত্র একজন মানুষের জন্য, আর সেই মানুষটার নাম অবশ্যই সাকিব আল হাসান। কারণ সাকিববিহীন বাংলাদেশ টিম গুছাইতে অনেক বেশি সমস্যা সম্মুখীন হতে হয়। কারণ সাকিব মানে 12 জন মিলে আমরা 11 জনের ক্রিকেট খেলাটাই খেলি। যখন সাকিব নাই তখনই আমাদের মধ্যে টেনশন যে 5 বলার নিয়ে খেলবো নাকি 4 বলার নিয়ে খেলবো। আমাদের মধ্যে আরো টেনশন যুক্ত হয় যে 7টা ব্যাটসম্যান নিব নাকি 6 জন ব্যাটসম্যান নিয়েই আমরা খেলবো। তো সেই যে চিন্তা, এই চিন্তা থেকে আমরা এই টুর্নামেন্টেও মুক্ত নই এবং সেটা নিয়ে তামিম, কোচ এবং অন্যান্য ম্যানেজমেন্টরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং যা গণমাধ্যমেও ফুটে এসেছে। আমরা একটি সম্ভাব্য স্কোয়াড তৈরি করেছি, যেটি যে আসলে হবে এমনটি নয়। তবে আমাদের স্কোয়াডটি যদি আসলে বাংলাদেশ ফলো করে, বাংলাদেশের টিম ফলো করে, তবে সেটি অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো চলুন আমরা যে স্কোয়াডটি তৈরি করেছি সেটি একটু বুঝি। ওপেনিং এ থাকছে তামিম এবং লিটন। এটার বিকল্প যদি ইনজুরিতে কেউ না পড়ে তাহলে আপাতত সম্ভব নয় বলেই বোঝা যাচ্ছে। এবং তারপরে ওয়ান ডাউনে নামতে পারেন শান্ত, তারপরে আছেন মুশফিকুর রহিম, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর মোসাদ্দেক হোসেন, সৈকত, মিরাজ, সাইফুদ্দিন এবং তারপরে আমরা যে তিনজন পেসারকে চিন্তা করছি তারা হচ্ছেন রুবেল, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। এখন এই স্কোয়াডটি কেন আমরা সিলেক্ট করেছি সেটি নিয়ে কথা বলবো। আমরা খেলা পাগল জাতি, চায়ের দোকান থেকে ঘরের আড্ডাতেও খেলা নিয়ে আমাদের কথা হয়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে এমন একজন বন্ধুকে আমি আজকে এই অনুষ্ঠানে ডেকেছি যে কিনা বাংলাদেশ ক্রিকেটের একজন বড় ভক্ত এবং বাংলাদেশের এই স্কোয়াডটিকে নিয়ে সে গবেষণা করছে এবং তাকে নিয়ে আমার আজকের ভিডিওর পরবর্তী অংশ। মারুফ, এই স্কোয়াডের মধ্যে মানে আমি যে স্কোয়াডটা তৈরি করছি এটার মধ্যে আসলে কোনো পরিবর্তন করা যায় কিনা বা বাংলাদেশ টিম কি অন্য কোনো কিছু করতে পারে কিনা? এখন পরিবর্তন বলতে ওপেনিং এ যদি আমরা খেয়াল করি তামিম এবং লিটন এর আসলে বিকল্প এখন ভাবার কোনো মানে চায় না। কারণ লিটন এবং তামিম দুইজনে কিন্তু ভরসার প্রতীক হিসেবে আমাদের এখানে, যদি না আসলে তামিম আর লিটনের মধ্যে কেউ ইনজুরিতে হয়, আমাদের বিকল্প হিসেবে অবশ্যই নাইম শেখকে ব্যাকআপ রাখা আছে। হ্যাঁ, যদি কেউ ইনজুরিতে পড়ে, বাট ইনজুরি না হলে এই দুইটা পজিশন আমাদের ফিক্সড। এখন তারপর আমাদের একটা বড় ধরনের সমস্যা যেটা হচ্ছে এই আমাদের ওয়ান ডাউন পজিশনে নাম্বার 3 পজিশনটা আমাদের কিন্তু এখনো পর্যন্ত নাম্বার 3 কেউই থিতু হতে পারে। ঠিক আমরা দেখছি যে 2015 সালে আমাদের নাম্বার 3 পজিশনটা কভার করছে মাহমুদুল্লাহ, সে সেখানে ভালো একটা ব্যাকআপ দিছে, বাট তারপরে সে মাহমুদুল্লাহকে ফিনিশিং এ যাতে আমরা ভালো একটা ফিনিশার পাই সেখানে তাকে নিচে নামায় দেওয়া হয়েছে। তখন আমাদের নাম্বার 3 আবার একটা ঘাটতি পড়ে গেছে। সেই ঘাটতিটা আবার আমাদের পূরণ করেছে এতদিন সাকিব আল হাসান। এখন আমাদের বাংলাদেশের অন্যতম একটা বড় জায়গা হচ্ছে সাকিব আল হাসান। সেটাই বলতেছিলাম যে সাকিব যখন না থাকে আসলে তখনই যাবে, সে হচ্ছে মধুর সমস্যা একটা, যে সে আমাদের অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য প্রয়োজনীয়, কিন্তু তার যে ঘাটতিটা সেটা অপূর্ণ থেকে যায় আমাদের। এখানে বলা রাখা উচিত যে সাকিবকে ছাড়া কিন্তু আমাদের ভবিষ্যৎ, কিন্তু এই যে 10 বছর ধরে সাকিব আমাদের জন্য খেলছে, আমরা কিন্তু সাকিবের বিকল্প কাউকে তৈরি করতে পারি, যেটা আমাদের ব্যর্থতা। দেখেন তো আমাদের নাম্বার 3টা এখনো কিন্তু ভরসাযোগ্য আমাদের তৈরি করার জন্য কাকে, এখন শান্ত, সে কম বয়স আছে, ইয়াংস্টার হিসেবে নাম্বার 3 অনেক ভালো পারফর্ম করা যাবে এটা নিয়ে আশা করা হচ্ছে। কিন্তু সেও কিন্তু ভরসার প্রতীক হিসেবে এখনো নিজেকে আস্থাটা রাখতে পারেনি। তাহলে মনে কর যে শান্ত যদি আমি না খেলাই তাহলে আমি কারে খেলাইতে পারি? সম্মুখে দেওয়া যায় আমাদের এখানে এখন 3টা অপশন আছে টোটাল, যেখানে আছে শান্ত, সৌম্য এবং পরবর্তী ব্যাকআপ হিসেবে আমাদের এখানে আছে হচ্ছে মোহাম্মদ মিঠুন, যে কিনা আমরা দেখছি অনেক সময় সাকিবের অনুপস্থিতিতে সে নাম্বার 3 এ ওয়ান ডাউনে খেলেছে, ওয়ান ডাউনে সে খেলেছে জায়গাটাতে। কিন্তু এখন সমস্যার জায়গাটা হচ্ছে নিউজিল্যান্ডের যে পিচ, আমরা কিন্তু জানি সেই পিচ সবসময় সুইং পিচ বা সিমাররা যারা থাকে তারা সবসময় ফ্যাসিলিটি পায়। কারণ সেখানে দুইটা জিনিস, যদি ফ্ল্যাট পিচও হয় তবুও সেখানে বলার এয়ার সুইং পায় বিশেষ। এখন আমরা জানি যে সৌম্য এবং মিঠুন দুইজনেরই যে ফুট মুভমেন্ট, এই ফুট মুভমেন্টে অনেক বড় সমস্যা ওদের দেখা দেয়।
ওদের সবচেয়ে বড় ঘাটতি। সৌম্য কিন্তু অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার, কিন্তু তার ওয়ার্কআউটের জায়গাটা যেখানে ঘাটতি থেকে যায় সেটা হচ্ছে তার ফুট মুভমেন্ট। তো এই জায়গাটার জন্য কিন্তু সে এখনো মানে স্কোয়াডে থাকবে কি থাকবে না সমস্যা, এবং কোন পজিশনে খেলবে সেটা সেটাও একটা একটা সমস্যা হয়। তো এখন তাই ধরা হচ্ছে যে আমাদের শান্ত যদিও বেস্ট চয়েস না হয়, তাও বর্তমানে ওয়ান অফ দি বেস্ট চয়েস হচ্ছে শান্ত। সো এই সিরিজে আমার মনে হয় 3 নম্বরে শান্তই খেলাটা বেশি প্রেফারেবল হবে সৌম্য এবং মিঠুন থেকে। তো আর 4 আর মুশফিক আর মাহমুদুল্লাহ, 4 হচ্ছে আমাদের ভরসার যে একটা আস্থা, বাংলাদেশের ভরসার প্রতীক এখন মুশফিককে বলা হচ্ছে। আচ্ছা, আমরা কি মোসাদ্দেককে 4 নামাতে পারি মাহমুদুল্লাহকে পিছনে দিয়ে? না, কারণ দেখেন মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক, মাহমুদুল্লাহ কিন্তু ফিনিশার হিসেবে কাজ করলেও সে যে কোনো সময় দলের হালটা ধরতে পারে। সে অভিজ্ঞ একজন মানে ব্যাটসম্যান। কারণ ধরেন এখন আজকে কোনো কারণে আবার 3টে উইকেট চলে গেল, যেটা আমরা দেখেছি কিন্তু 2018-তে সম্ভবত 2017-তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা, আমি নিশ্চয়ই আপনার মনে আছে সেটা। তো সেখানে কি মাহমুদুল্লাহ দেখেন আমাদের 3টা উইকেট পড়ে গেছিল খুব দ্রুত, কিন্তু তারপরে কিন্তু সাকিব একজন ছিল উপর থেকে আর মাহমুদুল্লাহ, তারা দুইজন কিন্তু ম্যাচটা ধরেছে। এখন আপনি যত যাই বলেন মোসাদ্দেককে আপনি ফিনিশার হিসেবে রাখতে পারেন, তার হাতে যথেষ্ট স্ট্রোক আছে, তারপরে ভালো ফিনিশার মোসাদ্দেক ওখানে, কিন্তু আপনি মাহমুদুল্লাহকে পিছনে দিয়ে মোসাদ্দেককে সামনে আমার মনে হয় না আনাটা বেটার, কারণ এই সেখানে মাহমুদুল্লাহ একজন পরীক্ষিত ব্যাটসম্যান। কিন্তু আমরা যদি এরকম করি যে মাহমুদুল্লাহকে যদি আবার ওয়ান ডাউনে নিয়ে যাই সেটা কেমন হয়, এবং শান্তকে যদি আমি এটা কিন্তু চেষ্টা করা হয়েছিল এটাও, কিন্তু এখানে সমস্যা আমরা যদি দেখি মাহমুদুল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ওয়ান ডাউনে নামছে সেটা কিন্তু আমাদের ওই বিশ্বকাপের আগের টাইমটা, লাস্ট যে বিশ্বকাপ 2019 সেই বিশ্বকাপটার লক্ষ্যটা কি ছিল? আমরা বাইরের দেশে যে খেলতেছি সেখানে মাহমুদুল্লাহ লম্বা একটা ইনিংস খেলবে যাতে সময়টা বেশি পায়। তো এই মাহমুদুল্লাহকে আমরা ওইখানে নিতে পারি না আবার শান্তর জায়গায়? শান্তর জায়গায় আসলে আমাদের এখন ঘাটতিটা পড়ে গেছে একজন ফিনিশারে। দেখেন আমরা শুরুতে এখন অনেক ম্যাচে দেখবেন ভালো আমরা শুরু করতেছি, কিন্তু শেষটা ভালো হচ্ছে না, কারণ আমাদের একজন ফিনিশারের ঘাটতি। আমাদের কিন্তু বলা হয় মাহমুদুল্লাহ অনেকটা বলতে গেলে তার ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দিয়েছে শুধুমাত্র দলের প্রয়োজনে, কারণ সে কিন্তু তেমনই একজন ক্যালিবারের ব্যাটসম্যান যে অনায়াসেই ওয়ান ডাউনে বা নাম্বার 3-তে ব্যাটিং করতে পারে এবং সে লম্বা সময় ধরে খেলতে পারবে। কিন্তু দলের প্রয়োজনে, শুধুমাত্র দলের প্রয়োজনে তাকে নিচে খেলতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাকে নিচে প্রয়োজন, কারণ আপনি মোসাদ্দেককে কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা, যেখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্যান্য দেশের আপনি ইন্ডিয়া ধরেন, নিউজিল্যান্ড ধরেন, পাকিস্তান ধরেন, ইংল্যান্ড ধরেন, তারা 4 বছর 5 বছর খেলে ফেললে কিন্তু তারা মানে পরীক্ষিত ব্যাটসম্যান, সেখানে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। সেখানে আমাদের এই মোসাদ্দেককে ধরেন বা আপনি মানে বিশেষ করে মোসাদ্দেক এখানে যে অলরেডি 4 থেকে 5 বছর আমাদের সার্ভিস, মোসাদ্দেক আছে, আমাদের মুস্তাফিজ আছে না, মুস্তাফিজ বলার পরীক্ষিত ব্যাটসম্যান, হ্যাঁ বলার, কিন্তু দেখেন মোসাদ্দেক সে কি, সে একটা টুর্নামেন্টে টিমের সাথে আসতেছে, তো পরের টুর্নামেন্টে হয়তো সে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেন? সে এখনো আস্থার প্রতীক হিসেবে হইতে পারে নাই, নিজেকে গড়ে তুলতে পারে নাই। আমাদের সৌম্য এবং মোসাদ্দেক এই দুইজন প্লেয়ার যারা কিনা এতটা ট্যালেন্টেড, বাট তারা এখনো আস্থার প্রতীক হিসেবে তৈরি করতে পারেনি নিজেদের। তো আমার সেই জন্য মনে হয় যে আপনার মাহমুদুল্লাহকে নিচে প্রয়োজন, মিডল অর্ডারে মাহমুদুল্লাহর মতো একজন পরীক্ষিত ব্যাটসম্যান প্রয়োজন, তাই তাকে আমরা চাইলেও তিনি উঠাতে পারবো না এখন। আচ্ছা, তো তারপরে আমাদের স্কোয়াডে 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়া, 6 নম্বরে মোসাদ্দেক, তারপরে আমাদের অলরাউন্ডার এখানে, কারণ মাহমুদুল্লাহ অনেকদিন যাবত শোল্ডার ইনজুরিতে ভুগতেছে, সো আমরা জানি না সে বল করবে কিনা, তাই আমাদের এখানে অলরাউন্ডার লাগবে। এখন দেখেন অলরাউন্ডার আগে প্রথমেই আছে আমাদের মোসাদ্দেক। মোসাদ্দেকের বিকল্প হিসেবে কি আমরা সৌম্যকে নিতে পারি? দেখেন মোসাদ্দেক হচ্ছে স্পিনার। এখন আমাদের টিমে যেহেতু নিউজিল্যান্ডের পিচ, তাহলে অবশ্যই সেটা সিমারদের সহায়ক হবে। তো আপনি যদি সিমারদের সহায়ক পিচ তৈরি করে, তাহলে আমাদের অবশ্যই সিমার বেশি খেলাতে হবে এবং সেটা জেনুইন সিমার বেশি খেলাতে হবে। হ্যাঁ, সেজন্য তো আমরা সেজন্য দেখেন আমাদের কিন্তু জেনুইন 3 জন পেসার এখানে অলরেডি চলে আসছে, রুবেল, মুস্তাফিজ, হাসান মাহমুদ। আপাতত এরা আছে, সাথে আমাদের একজন সাইফুদ্দিন, সে সিমি অলরাউন্ডার। হ্যাঁ,
তো আমাদের যেহেতু 4টা সিমার চলে আসছে আর আমাদের একমাত্র এখানে স্পিনার তাহলে মিরাজ। কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে আপনি লাস্ট কবে সাইফুদ্দিন, ঠিক আছে, সাইফুদ্দিনের 10টা ওভার আপনি বল করতে দেখছেন? আচ্ছা দেখেন এখানে কথা হচ্ছে তো আমরা আসলে তো আমরা কোন ভরসায় সাইফুদ্দিনকে একজন বোলার হিসেবে নিতে পারি? আচ্ছা দেখেন এখন আমাদের যদি আপনি স্কোয়াডটা এখানে দেখেন তাহলে শরীফুল একজন বোলার, শরীফুলকে যদি আমরা বাদ দেই, প্রথম চয়েস না ধরি, তাহলে আমার এখানে দেখা আমাদের স্কোয়াডে একমাত্র বোলার সাইফুদ্দিন, যে কিনা বলটাকে দুদিকে ঘোরাতে পারে, দুদিকে সুইং করাতে পারে। দেখেন আমাদের মুস্তাফিজ এত ভালো বলার, এত ভালো বল করতেছে, কিন্তু তারও কিন্তু সেই মানে শক্তির স্ট্রেংথের জায়গাটা হচ্ছে কাটার। কিন্তু আমাদের একমাত্র বলার এখানে সাইফুদ্দিন, যে দুই দিকেই সুইং করাতে পারে। আর নিউজিল্যান্ডের যে পিচ, আপনি যদি পিচ রিপোর্ট বা বিগত দিনের ম্যাচগুলো দেখেন, সেখানে দেখবেন সুইং বড় একটা ইফেক্ট তৈরি করতেছে, বড় একটা ব্যবধান তৈরি করে দিচ্ছে। আমরা কিন্তু জানি যে সৌম্য সরকারের হাতেও কিন্তু সুইং আছে। না দেখেন সৌম্য কিন্তু সৌম্যের বলের যদি আপনি গতিটা দেখেন, সে এভারেজে বল করে 117। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যতই একটা সুইং থাক, সে অবশ্যই জেনুইন বলার না। সে একটা যদি ওভার বাজে করে, পরের ওভার তার কনফিডেন্স আমরা কি স্কোয়াডে সাইফুদ্দিন যেহেতু আমাদের একজন ব্যাটসম্যান অলরাউন্ডার, তো সাইফুদ্দিনকে যদি 6 রাখি, 8-এ যদি তাসকিন আহমেদকে খেলায়, তাহলে আমরা পিওর একটা বোলিং স্ট্রেংথ পাচ্ছি। দেখেন বোলিং স্ট্রেংথ তো পাচ্ছি, কিন্তু সাইফুদ্দিন কিন্তু বোলিং অলরাউন্ডার, সে কিন্তু ব্যাটিং অলরাউন্ডার না, এটাও আপনাকে মনে রাখতে হবে। কারণ আমাদের 5 নাম্বার পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান, কিন্তু 6-এ আমাদের একজন জেনুইন ব্যাটিং অলরাউন্ডার প্রয়োজন, যে কিনা আমাদের ফিনিশিং এ বলেন বা দলের বড় বিপদে অন্তত দাঁড়িয়ে থাকতে পারবে, ক্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে। তো সেখানে আপনি সাইফুদ্দিনের উপরে ভরসাটা রাখতে পারবেন না, কারণ সে একজন বোলিং অলরাউন্ডার। তো সেখানে আমাদের একজন ব্যাটিং অলরাউন্ডারের প্রয়োজন, যেখানে আমাদের আপনি দুইটা অপশন থাকে এখানে, এক হচ্ছে মোসাদ্দেক আর 2 হচ্ছে সৌম্য সরকার। কিন্তু এখানে মোসাদ্দেককে প্রাধান্য দেওয়ার কারণটা কি? কারণ দেখেন আমরা কিন্তু 4 জন সিমার এখানে পেয়ে যাচ্ছি, আর আমাদের একজন মিরাজ কিন্তু মূলত অলরাউন্ডার, কিন্তু তাকে আমাদের টিমের মূল প্রধান কাজটা করতে হয় হচ্ছে অফ স্পিনার হিসেবে। আর যেহেতু আমাদের সবচেয়ে বড় শক্তি সাকিব আল হাসান অনুপস্থিত, সেহেতু সেখানে আমাদের দলের স্পিন কান্ডার এটা ধরতে হবে মিরাজকে। তো মিরাজ এখানে থাকছে, তো আমাদের একজন স্পিনার। এখন দলে কিন্তু যেহেতু মাহমুদুল্লাহ এখন রেগুলার বোলিং এ করছে না, তো আমরা বলে নিতে পারি সে এখন বোলিং এ যাবে না, সেহেতু আমাদের আরেকটা স্পিনার প্রয়োজন। এখন আপনি আমাদের টিমে যদি দেখেন, তাহলে স্পিনার এখানে মোসাদ্দেক আছে, যে কিনা অলরাউন্ডার, তাছাড়া নাসুম আহমেদ। এখন আপনি তো 6-এ একজন জেনুইন স্পিনার দিতে পারবেন না, কারণ সেখানে আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন, কারণ নয়তো আমাদের ব্যাটিং ডেপথটা কমে যাচ্ছে। তো সেখানে মোসাদ্দেকই আমার মনে হয় সবচেয়ে বেস্ট চয়েস, কারণ আমাদের অলরেডি 4টা সিমার এখানে আছে, একজন স্পিনার 5 জন, এবং ব্যাকআপ হিসেবে একজন স্পিনারের প্রয়োজন, যেহেতু আমাদের 4 জন এখানে সিমার চলে আসতেছে। আসলেই খুব টাফ, মানে সাকিববিহীন একটা টিম সেট করা অবশ্যই। কারণ যখনই আমি সাইফুদ্দিনের দিকে তাকাই, তখন মনে হয় সে কবে 10 ওভার বল করছে। আমি যদি মিরাজের দিকে তাকাই, তাহলেও মনে হবে 10 ওভার কখন বল করছে। মিরাজ কিন্তু আমাদের ভরসার প্রতীক এখন হয়ে গেছে। মিরাজ আমাদের ভরসার প্রতীক আমরা বলতে পারি এখন টেস্টে না। আপনি কিন্তু আমাদের ওয়ানডেতেও কিন্তু সে আমাদের অনেকগুলো ব্রেক থ্রো না দিলেও, সে কিন্তু টিমের প্রয়োজনে আমাদের যে রান রেটটা কম, দেখেন সাকিবের যে ব্রেক থ্রো, এখন ব্রেক থ্রোটা তো আসলে মিরাজ আমাদের কখনো নিয়ে আসেন। এখন দেখেন আমরা সাকিববিহীন খেলছি, তখন তাইজুলকে নিয়ে আনতাম, তাইজুল কিন্তু আমাদের ব্রেক থ্রো এনে দিত। আমরা আরাফাত সানিকে নিয়েও খেলেছি, সেও আমাদের ব্রেক থ্রো এনে দিয়েছে, কিন্তু মিরাজ কিন্তু ঠিক সেই রকম ব্রেক থ্রো ওয়ানডেতে নিয়ে আসতে পারছে না। আপনার সাথে একমত না, আমি একটু বলি। দেখেন মিরাজের কিন্তু রোলটা ব্রেক থ্রু থাকে না। আপনি যদি দেখবেন মিরাজের স্পেলের সাথে বোলিং করতে হয় সাকিব আল হাসান নয় মুস্তাফিজুর রহমান। কেন? এখানে সুন্দর একটা বিশ্লেষণ, এবং ক্যাপ্টেন বলেন বা কোচের বলেন, এখানে সুন্দর একটা টেকনিক থাকে, পরিকল্পনা থাকে। কি দেখেন, মিরাজ কিন্তু এমন একজন বোলার যে চাইলে আপনাকে 5টা বল পরপর ডট দিয়ে দিতে পারে। তাহলে হবে কি, আপনারা দেখেন আপনার রান রেটে কিন্তু একটা প্রেসার চলে আসতেছে। এই প্রেসার ক্রিয়েট করাটাই কিন্তু মূল কাজ একটা উইকেটের পিছনে। তাহলে সেই সাকিবের জায়গায়
এখন মিরাজ আপনি যেটা বলতেছেন যে জোড়া, হ্যাঁ এই মিরাজের সাথে এখন কাকে আপনি সেট হ্যাঁ আমি তো সেটা দেখেন এখানে মোস্তাফিজ আছে, যখনই আমার ব্রেক থ্রু প্রয়োজন হবে এখানে মিরাজ কিন্তু সেই প্রেসারটা, এখন দেখেন মিরাজের জায়গায় অন্য কেউ কিন্তু নাই যে ওই প্রেসারটা ক্রিয়েট করবে, কারণ সে পরীক্ষিত এই জায়গাটায়। তো সে প্রেসারটা ক্রিয়েট করলে মোস্তাফিজ কিন্তু আবার আমাদের উইকেট টেকিং বলার, তো সে যে কোনো মুহূর্তে উইকেট নিতে পারে। তো দেখেন তাহলে আমাদের কিন্তু মিরাজকে এখানে দরকার। আর আপনি যেটা বললেন সাইফুদ্দিন লাস্ট কবে 10 ওভার বল করেছে সেটা মনে নাই, হ্যাঁ ওর ফর্মটা কিছুটা খারাপ গিয়েছে, কিন্তু তার সাথে আপনি যদি খেয়াল করেন দেখবেন তখন আমাদের সাকিব উপস্থিত ছিল আমাদের টিমে। সে সাকিব কিন্তু আমাদের ঘাটতিটা, সাইফুদ্দিনের ঘাটতিটা কিন্তু সাকিব বুঝতে দেয়নি, কিন্তু আপনার মনে রাখতে হবে এখন কিন্তু সাকিব আমাদের টিমে নেই, যে কারণে আমাদের ঘাটতিটা পূরণ করতে হবে অলরাউন্ডার দিয়ে সেখানে। আর সাইফুদ্দিনের যদি আপনি সেখানে অলরাউন্ডার হিসেবে আমরা শুধুমাত্র মোসাদ্দেককে দিয়েছি, শুধুমাত্র না, আমাদের কিন্তু সাইফুদ্দিনের এখানে অলরাউন্ডার আছে এবং মূলত তার কাজটা বলে। এখন আপনি যদি লাস্টে যে ওরা একটা প্রস্তুতি ম্যাচ খেললো, আসলে আমি আগেই বলেছিলাম যে আমরা কথা শুরু করতে থাকলে আসলে কথা শেষ হয় না, আমি লাস্ট দিকে চলে যাচ্ছি। মোটামুটি ফিক্সড করা যাচ্ছে যে রুবেল এবং মুস্তাফিজ থাকছে, হ্যাঁ কিন্তু হাসান মাহমুদের থেকে আমার কাছে মনে হয় তাসকিন আহমেদকে নেওয়াটা ভালো হইতো, কারণ আমি দেখছি তাসকিন আহমেদ অনেক জোরে বল করতে পারে, সেক্ষেত্রে হাসান মাহমুদও ভালো, কারণ নিউজিল্যান্ডে সে যখন অনূর্ধ্ব 19 এবং টুর্নামেন্ট গুলো খেলেছে সেখানে ভালো কিছু বোলিং করেছে, যে কারণে হাসান মাহমুদ স্কোয়াডে থাকার সম্ভাবনাটাই আমরা বেশি রেখেছি। সাইফুদ্দিন বা হাসান মাহমুদের জায়গায় কি আমরা তাসকিন আহমেদকে রাখতে পারি কিনা? এটা একটা ভালো কোশ্চেন। এখন দেখেন সাইফুদ্দিন তো বললাম যে সে যেহেতু আমাদের শুধু মানে অলরাউন্ডার তা না, তার কিন্তু দুই দিকে সুইং করার ক্ষমতা আছে, যেটা তাসকিন কিন্তু বেশ ভালো বলার, সে অনেক গতির বলার, কিন্তু সুইংটা কিন্তু আমরা পাচ্ছি না তাসকিন থেকে। এবং ভালো একটা বিষয় হচ্ছে কিন্তু তাসকিন যে সমস্ত ম্যাচে আসলে ভালো একটা ভালো মানের ব্যাকআপ দিচ্ছে সেগুলো কিন্তু বড় বড় টিমদের সাথে, যেখানে রুবেল ছিল বা কিন্তু আপনি যদি রিসেন্ট ম্যাচগুলো দেখেন বা লাস্ট যে ওরা যে দুই নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু আপনি সাইফুদ্দিনের পারফরম্যান্সটা যদি দেখে থাকেন আপনি, তাহলে দেখবেন সাইফুদ্দিনের পারফরম্যান্সটা অনেক ভালো তাসকিন থেকে। আর আপনি হাসান মাহমুদ যেটা দেখেন, হাসান মাহমুদ অনেক ইয়াং, সে ইন্টারন্যাশনালে কিন্তু খুব বেশি দিন না, কিন্তু আপনি যে কয়টা ম্যাচ সে খেলেছে তার দুইটা অনেক স্ট্রং জায়গা আছে। একটা হচ্ছে তার কনফিডেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে সে কিন্তু একই লাইন এবং লেন্থ বজায় রেখে বল করতে পারে। দেখেন তাসকিন অনেক ভালো বলার, কিন্তু আপনি যদি তার রিসেন্ট ফর্ম গুলো দেখেন বা বোলিং গুলো দেখেন তাহলে দেখবেন ওর লাইন এবং লেন্থে না মাঝে মধ্যে ওর সমস্যা হয়ে যায়। সে 4টা ডেলিভারি খুব ভালো করতেছে কিন্তু একটা সে লুজ ডেলিভারি দিয়ে দিচ্ছে। তো আমাদের কিন্তু বেসিক্যালি তাহলে হচ্ছে কি আমাদের প্রেসারটা তৈরি হচ্ছে না। কিন্তু আপনি হাসান মাহমুদ যদি দেখেন তাহলে তার বয়সটা কিন্তু কম, কিন্তু সে এই জায়গাটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে যে সে লাইন এবং লেন্থটা খুবই সুন্দরভাবে বজায় বল করতে পারে। আচ্ছা, যাই হোক অনেক কথা হয়ে গেল। আপনি যদি আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হতেন তাহলে কাকে দিয়ে আসলে বোলিং করাটা শুরু করতেন? দেখেন এখন আমাদের রুবেল, এখন আগে মাশরাফি ভাই যে ছিল, মাশরাফি ভাইয়ের উপরে আমি মনে হয় এর পরে বা আগে দেখি নাই, আগে তো দেখি নাই বাট পরেও দেখি নাই যে বোলিং শুরু করাটা তার থেকে খুব বেটার কে করতে পেরেছে। তো তারপরে যদি আপনি বলেন আমি বলবো মোস্তাফিজকে দিয়ে আমি শুরু করাবো, মোস্তাফিজ অথবা সাইফুদ্দিন। কেন মোস্তাফিজকে না, আমি ফার্স্ট চয়েস বলবো সাইফুদ্দিন, কারণ সাইফুদ্দিন আপনি জানেন নতুন বলে অনেক ভালো সুইং হয় এবং সেটা কোন দিকে যাবে সেটা ব্যাটসম্যানও ধরতে পারে না শুরুতে। তো সেই ক্ষেত্রে যেহেতু সাইফুদ্দিনের দুই জায়গায় সুইং করানোর ক্ষমতা আছে, আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের কিন্তু সাইফুদ্দিন যে কটা ম্যাচে খেলেছে সে কিন্তু বোলিং শুরু করেছে এবং বেশিরভাগ ম্যাচে সে ভালো ব্রেক থ্রু এনে দিয়েছে এবং সেটা মানে দেখার মতো ব্রেক থ্রু যেগুলো ভালো সুইং এ ছিল। আমি অবশ্যই চুজ করবো সাইফুদ্দিন এবং মোস্তাফিজ, যারা এই প্রথমের যে 10 ওভারের যে সীমিতটা ফিল্ডিং এর ফিল্ডারের যে সীমিত পরিসরটা সেটা তারা খুব ভালো ঘাটতিটা ব্যাকআপ দিতে পারে। তো আমি মনে করবো সাইফুদ্দিন এবং মোস্তাফিজ বেটার চয়েস। আমিও এরকমই মনে করি, তবে আমার কাছে মনে হয় যে মোস্তাফিজের সাথে হাসান মাহমুদটা ভালো হবে, কারণ সাইফুদ্দিন ডেথ ওভারে ওর জন্য বোলিং করে রেখে দিলে তাহলে এটা একটা ভালো একটা অপরচুনিটি রাখবে, কিন্তু আপনার বোলিং নতুন যে শাইন বলের শাইনটা সেটা কিন্তু প্রপার ইউজ করতে হবে। আমার মনে হয় আমরা জানি যে অফ কাটার বলগুলো মুস্তাফিজের যেগুলো হয় সেগুলো দিয়ে আসলে বিতর্ক করতে করতে অনেক সময় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকুন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ।